তোমার লজ্জা করলো না একজন খ্রিস্টান হয়ে মুসলিম মেয়েকে ভালোবাসতে? মিস্টার রিচার্ডস অ্যাশফোর্ডের কথায় এরিক মুখ তুলে তাকালো তার দিকে। চোখে মুখে কাঠিন্য ভাব ফুটিয়ে বলল, না, লজ্জা করেনি। বিশ্বাস করুন, এক ফোঁটাও না। একজন বিধর্মী মেয়েকে ভালোবেসে আমি গর্বিত। মিস্টার রিচার্ডস দাঁত চেপে রাগে কাঁপতে কাঁপতে বলে, বেয়াদব ছেলে, তোমার এই ভালোবাসার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে জানো? ধর্ম, পরিবার, আমার মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিলে। এরিক মিস্টার রিচার্ডসের দিকে তাকিয়ে হাসকি স্বরে বলে, ভালোবাসা কি ধর্ম দেখে আসে মিস্টার রিচার্ডস? আপনার মান সম্মান সমাজের বিষয়, এসবের দ্বার আমি এরিক অ্যাশফোর্ড দাঁড়ি না। আমি শুধু জানি ইনায়াকে ছাড়া আমার পৃথিবী অন্ধকার। এরিকের কথায় মিস্টার রিচার্ডস রাগে ফেটে পড়ে। তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে এসব কথা বলার সাহস পাও কিভাবে? এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, বেয়াদব ছেলে। তোমার মতো ছেলের জায়গা এই বাড়িতে নেই। এরিক কোনো প্রতিক্রিয়া দেখায় না, কোনো কথা না বলে বাড়ি পায়েং কষে বেরিয়ে যায়। লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়ার হৃৎপিণ্ডে জ্বলজ্বলে আলোর শহর। হলিউডের জলমলে স্বপ্ন, বিলাসবহুল প্রাসাদের সারি, আধুনিক প্রযুক্তির জয়গান আর নানা সংস্কৃতির মিলন মেলা। এই শহর যেন এক জীবন্ত ক্যানভাস, কিন্তু এই জকজকে আলোয় ছায়া লুকিয়ে আছে অন্ধকারের গল্প। এই শহরের চাকচিক্য থেকে কিছুটা দূরে প্রাণকেন্দ্রের কোলাহল ছাড়িয়ে ধূলিমলিত পরিত্যক্ত কারখানায় গুদাম। দিনের আলোতে ওখানে নিস্তব্ধতার নির্জনতার রাজত্ব ছিল। ধুলোর স্তরে ঢাকা মেরে ভাঙ্গা জানালা দিয়ে জেকে আসা মান আলোর আর মরছে ভরগন্ধ। এই গুদাম হলো সময়ের কাছে পরাজিত এক ভুলে যাওয়ার দেয়। এই অন্ধকার গুদামের মাঝে একটা লোহা ছেড়ে ইনায়াকে বেঁধে রাখা হয়েছে। তার হাত পা শক্ত দড়িতে আটকানো, ছেড়ের সঙ্গে যেন একাকার হয়ে গেছে। যখন তার জ্ঞান ফেরে সে নিজেকে এই অসহায় অবস্থায় আবিষ্কার করে। ভয় আর বিস্ময় তার হৃৎপিণ্ড কেঁপে ওঠে। সে চিৎকার করে, কেউ আছেন? আমাকে এখানে কেন আটকে রেখেছেন? প্লিজ আমাকে যেতে দিন। তার কণ্ঠে ভেঙে আসে, কিন্তু নিস্তব্ধ গুদামে তার কথাগুলো শুধু প্রতিধ্বনিত হয়। তখনই অন্ধকারের গভীর থেকে একটি ছায়া এগিয়ে আসে, পায়ের শব্দে মেঝেতে ধীরে ধীরে প্রতিধ্বনিত হয়। আলোর এক টুকরো তার মুখে পড়তে নিয়ে চমকে উঠে বলে, অলিভিয়া। সে অলিভিয়াকে এখানে দেখে কিছুটা অবাক হয়ে যায়। সে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, অলিভিয়া, তুমি আমাকে এখানে কেন বেঁধে রেখেছ? অলিভিয়ার ঠোঁটে একটি তীক্ষ্ণ হাসি, উন্মাদ হাসি ফুটে ওঠে। সে পাগলের মতো চিৎকার দিয়ে বলতে থাকে, কেন বেঁধে রেখেছে তুই জানিস না? তুই আমার এরিককে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস। তোর জন্য এরিক আমায় ছেড়ে দিয়েছে। তুই এরিকের লাইফে থাকলে আমি কখনো আমার এরিককে পাবো না। তাই আজ তোকে আমি শেষ করে দেব। সে একটা বন্দুক বের করে ইনায়ার দিকে তাক করে। ঠান্ডা দাতব নলটি যেন মৃত্যুর হিমশীতল শ্বাস হয়ে ইনায়াকে আড়ষ্ট করে রাখে। ঠিক সেই মুহূর্তে গুদামের দরজা খুলে যায়। এরিক ছুটে আসে, তার চোখে ভয় আর উৎকণ্ঠা ফুটে ওঠে। ইনায়ার দিকে বন্দুক তাক করানো দেখে তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে চিৎকার করে বলে ওঠে, অলিভিয়া, ইনায়াকে ছেড়ে দে। এটা তুই ঠিক করছিস না। আমার থেকে খারাপ কেউ হবে না। এরিকের মুখে ইনায়ার নাম শুনে অলিভিয়ার চোখে আগুন জ্বলে ওঠে। ইনায়া, ইনায়া, শুধু এই নাম। তার কণ্ঠে উন্মাদনা আর মনের যন্ত্রণা তীব্র হয়ে যায়। আমাকে তোমার চোখে পড়ে না এরিক? আমি তোমাকে এত ভালোবাসি, কিন্তু তুমি শুধু এই মেয়ের জন্য পাগল। আমার ভালোবাসা কেন তোমার হৃদয় ছুঁতে পারে না? এই মেয়েটির জন্যই তুমি আমাকে ঠকিয়েছ। আজ আমি ওকে শেষ করব। বলেই বন্দুকটি আরও শক্ত করে ইনায়ার দিকে ধরে। এরিক বুঝতে পারে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সে অলিভিয়ার দৃষ্টি নিজের দিকে টানার চেষ্টা করে। শান্ত কণ্ঠ বলে, অলিভিয়া, শান্ত হও, গানটা নামাও, আমরা বসে কথা বলি। তুমি আমাকে ভালোবাসো, তাই না? তাহলে এভাবে আমাকে কষ্ট দিচ্ছ কেন? তার কথার মায়া অলিভিয়া কিছুটা বিভ্রান্ত হয়। তার দৃষ্টি এরিকের দিকে ঘুরে যায়। এই সুযোগে এরিক ধীরে ধীরে ইনায়ার দিকে এগোয়। অলিভিয়ার সঙ্গে কথা বলতে বলতে সে ইনায়ার বাঁধন খুলে দেয়। ইনায়া মুক্ত হয়ে দাঁড়াতে অলিভিয়ার রাগে ফুঁসে ওঠে, আবারও তুমি আমাকে ধোঁকা দিলে এরিক, এই মেয়ের জন্য? তার কণ্ঠে ক্রোধ আর হতাশা ফুটে ওঠে।
এইবার সে কোনো রকম সময় নষ্ট না করে বন্দুকের ট্রিগার টানে। একটি বুলেট তীব্র বেগে ইনায়ার দিকে ছুটে আসে, কিন্তু ইনায়ার কিছু হওয়ার আগে এরিক তার সামনে ঝাঁপিয়ে পড়ে। বুলেটটি তার বুক ছিঁড়ে বেরিয়ে যায়। মুহূর্তের মধ্যে এরিক মেঝেতে লুটিয়ে পড়ে, তার শার্ট রক্তে ভিজে যায়। ইনায়া চিৎকার করে এরিকের কাছে ছুটে যায়, তাকে জড়িয়ে ধরে কাঁপা গলায় বলে, এরিক, তুমি এটা কী করলে? আমার জন্য নিজের জীবন কেন ঝুঁকিতে ফেললে? এরিকে চোখে ফুটে ওঠে এক অপার ভালোবাসা। সেই ইনায়ার দিকে তাকিয়ে থাকে, যেন এই মুহূর্তটুকু চিরকালের জন্য ধরে রাখতে চায়। দুর্বল কণ্ঠে সে বলে, ভালোবাসলে এত কষ্ট কেন পেতে হয় বলতে পারো? ভালোবেসে কি অপরাধ করেছি আমি? সমাজের নিয়ম, ধর্মের ভেড়া জ্বালিয়ে পৃথিবী কেউ আমাদের এক হতে দিল না। আমি শুধু তোমার পাশে থাকতে চেয়েছিলাম, তোমার হাসি দেখতে চেয়েছিলাম। আমার দোষটা কোথায় ছিল? কেন তুমি আমাকে ভালোবাসলে না, আমার কাছে আসতে পারলে না? ইনায়ার চোখে ক্রমাগত ঔর্য জোরে পড়ে। সে কান্না করতে করতে বলে, এরিক, এমন বলো না প্লিজ। এরিক একটি ম্লান হাসি দিয়ে বলে, ইনায়া, তোমাকে ভালোবেসে আমি যদি পাপ করে থাকি, তবে এই শাস্তি আমার প্রাপ্য। তোমার মতো পবিত্র ফুলকে ভালোবাসার অনুমতি আমার মতো পাপীর নেই। আমার ভালোবাসা ছিল অভিশপ্ত, তবু আমি তোমাকে ভালোবেসেছি মন দিয়ে। ইনায়া তাকে জড়িয়ে ধরে বলে, এরিক, তোমার কিছু হবে না, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব, তুমি ঠিক হয়ে যাবে। কিন্তু এরিকের চোখে এক অদ্ভুত শান্তি ফুটে ওঠে। সে বলে, না ইনায়া, আমার সময় ফুরিয়েছে। যে জীবনে তুমি নেই সে জীবনে কোনো মানে নেই, শুধু একটাই আফসোস থেকে যাবে, আমার ভালোবাসা অসম্পূর্ণ রয়ে গেল। তার কণ্ঠ ক্ষীণ হয়ে আসে, মাথাটি ইনায়ার কাঁধে ডলে পড়ে, চোখ দুটি বন্ধ হয়ে যায়। ইনায়া তার নিথর দেহ জড়িয়ে ধরে চিৎকার করে উঠে। এরিক, তার চিৎকার গুদামের দেওয়ালে প্রতিধ্বনিত হয়। সে পাগলের মতো কান্না করতে করতে বলল, কেন এরিক আমাদের সাথে এমনটা হলো? আমার যে তোমাকে অনেক কথা বলার ছিল। আমিও যে তোমায় ভালোবাসি এরিক। হ্যাঁ এরিক, আমিও তোমায় ভালোবাসি। এরিক, ওঠো না। তুমি তো আমার এই কথাটা শোনার জন্য এতগুলো বছর পাগলের মতো আমার পিছু পিছু ঘুরে বেরিয়েছ। তাহলে কেন তুমি উঠছো না? দেখো, তোমার ইনায়া তোমাকে ভালোবাসার কথা জানিয়েছে। ইনায়া আকাশের দিকে তাকিয়ে কাঁদে। হে আল্লাহ, আমার এরিককে ফিরিয়ে দাও। আমি তার থেকে চিরদিনের জন্য দূরে চলে যাব, তবুও তাকে বাঁচিয়ে দাও। তার কান্নার শব্দে বাতাসে যেন থমকে যায়। গুদামের ভাঙা জানালা দিয়ে আসা ম্লান আলো এরিকের নিথর মুখে পড়ে, যেন শেষবারের মতো তাকে আলোকিত করে। ইনায়া এরিকের মাথায় হাত বুলিয়ে দেয়। তার চোখের সামনে ভেসে ওঠে 3 বছর আগের সেই ঘটনা। ইউনিভার্সিটি অফ সাউথার্ন ক্যালিফোর্নিয়া, ইউএসসি, আমেরিকার শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর একটি। সেখানেও আভিজাত পরিবারের সন্তানদের আধিপত্য এক স্বচ্ছ। এই ক্যাম্পাসে ঐশ্বর্যর ক্ষমতার জকজকানি প্রতিদিনের চিত্র। হঠাৎ একটি কালো রঙের রোলস রয়েল রাজকীয় গাম্ভীর্য নিয়ে ক্যাম্পাসের প্রবেশপথে এসে থামে। গাড়ির দরজা খুলতে চারপাশে উৎসুক মেয়েদের ভিড় জমে যায়, যেন কোনো তারকার আগমন ঘটেছে। গাড়ি থেকে নামে এরিক অ্যাসফোর্ড, বিশ্ববিদ্যালয়ের মালিকের একমাত্র ছেলে। গায়ে কালো শার্ট, জিম করা বুড়ি, চোখে সানগ্লাস আর ঠোঁটে বাঁকা হাসি, যেন সে হেঁটে আসছে সরাসরি কোনো হলিউডের ছবির পর্দা থেকে। জুনিয়র থেকে শুরু করে সিনিয়র পর্যন্ত সব মেয়েই ব্যাড বয়ের উপর ফিদা। এমন সময় ভিড়ের মধ্যে থেকে ছুটে আসা অলিভিয়া নামের একটা মেয়ে দৌড়ে এসে সে এরিককে জড়িয়ে ধরে বলে, বেবি, আই মিস ইউ সো মাচ বেবি। এরিক তার চিরচেনা বাঁকা হাসি ঠোঁটে ঝুলিয়ে অলিভিয়াকে সামান্য দূরে সরিয়ে বলে, ওহ, you missed me? Careful baby, you might get addicted if you hug me like that, and I missed you too baby. বলতে বলতে এরিক অলিভিয়ার কোমরে হাত রেখে কাছে টেনে নেয়। পরক্ষণে পুরো ক্যাম্পাসের সামনে তার ঠোঁট অলিভিয়ার ঠোঁটে ডুবিয়ে ডিপলি কিস করতে থাকে। এই দৃশ্য দেখে পুরো ক্যাম্পাসে হই হুল্লা পড়ে যায়। এটা তাদের কাছে নতুন কিছু নয়। প্রতিটা মেয়ে এরিকের সংস্পর্শে এসেছে। এরিকের মায়াবী আকর্ষণে মুগ্ধ হয়নি এমন মেয়ে খুঁজে পাওয়া যায়। তবে অলিভিয়া এরিকের পিছনে আঠার মতো লেগে আছে। পুরো কলেজে সে এরিকের ফিয়ান্সি হিসেবে পরিচিত। এরিকের বাবা আর অলিভিয়ার বাবা বিজনেস পার্টনার। ইউনিভার্সিটির কেমিস্ট্রি বিভাগের ক্লাসরুমে এক অস্বাভাবিক উত্তেজনা বিরাজ করছে।
ছাত্রছাত্রীদের চিৎকার চেঁচামেচির মাঝে হঠাৎ দরজা খুলে প্রবেশ করলেন শিক্ষিকা। তার পিছনে এক 23 বছরের তরুণী, লম্বা গাঢ় রঙের পোশাক, মাথায় হিজাব ঢাকা, আর চেহারা দেখে রুমের গুঞ্জন থেমে গেল। সবার চোখে বিস্ময়, কৌতূহল আর কিছুটা অস্বস্তি। ক্যালিফোর্নিয়ার উদার উচ্ছল ক্যাম্পাসে এমন পোশাক যেন এক অপ্রত্যাশিত দৃশ্য। শিক্ষিকা ইনায়াকে সামনে এনে পরিচয় করিয়ে দিলেন। ইনি ইনায়া শেখ, তোমাদের নতুন সহপাঠী। কথাটা শুনে ইনায়া একবার সামনে তাকালো। সহপাঠীদের চোখে কৌতূহল, কারো কারো মুখে বিদ্রুপের হাসি, যেন তারা তাকে বিচার করছে তার পোশাক, তার উপস্থিতি দেখে। ইনায়া মনে মনে আল্লাহর নাম স্মরণ করে এগিয়ে গেল সবার জায়গা খুঁজতে। কিন্তু প্রতিবারে একই দৃশ্য। যার কাছে সে বসতে যাচ্ছে সে ব্যাগ বা বই ফাঁকা জায়গায় রেখে দিচ্ছে, নীরবে, স্পষ্ট, কিন্তু তাকে প্রত্যাখ্যান করছে। শেষে কোনো উপায় না পেয়ে ইনায়া পিছনের একটি ফাঁকা আসনে গিয়ে বসলো। তার বুকের ভেতর ভারী, কিন্তু মুখে ছিল শান্ত দৃঢ়তা। ক্লাস শেষ হতেই অলিভিয়া তার কয়েকজন বন্ধুকে নিয়ে ইনায়ার দিকে এগিয়ে এলো। তার চোখে স্পষ্ট উপহাস, মুখে তাচ্ছিল্য ফুটে উঠল। সো ইউ আর রিয়েলি গোয়িং টু ডেট লাইক দ্যাট হিয়ার? সিরিয়াসলি ইনায়া, ডু ইউ ইভেন নো হোয়াট ইয়ার ইট ইজ? ইউ লুক লাইক এর কেম ইউ আর লুকিং লাইক এ আন্টি। তার কথায় পাশের বন্ধুরা হেসে উঠল, যেন ইনায়াকে হাই করাটাই তাদের বিনোদন। ইনায়া এক মুহূর্ত থামল। তার হৃৎপিণ্ড অপমানে তিরতির ভাবলেও সে শান্ত রইল। অলিভিয়ার চোখে চোখ রেখে দৃঢ়কণ্ঠে বলল, আমি জানি আমি ক্যালিফোর্নিয়ায় আছি, কিন্তু নিজের বিশ্বাস আর পরিচয় হারিয়ে নয়। তুমি হয়তো মনে করো পোশাকে মানুষকে সংজ্ঞায়িত করে, কিন্তু আমি বিশ্বাস করি মানুষের আসল পরিচয় তার আচরণে, অন্যকে সম্মান করার ভঙ্গিতে। তুমি আমাকে আন্টি বলেছ, কিন্তু আমি গর্বিত যে আমি এমন পোশাক পরি যা আমাকে আমার মূল্যবোধের সঙ্গে জুড়ে রাখে। আমি এখানে এসেছি পড়াশোনা করতে, শিখতে, ভালো মানুষ হতে, কারো স্টাইল গাইডলাইন মানতে নয়। আর হ্যাঁ, আমিও এই পৃথিবীরই মানুষ, শুধু তোমার মতো দেখতে নয়। ইনায়ার কথা শুনে অলিভিয়ার মুখ লাল হয়ে উঠল। তার চোখে রাগের ঝলক দেখা দিল। পাশে দাঁড়ানো বন্ধুরা যেন অপ্রত্যাশিত এই প্রত্যুত্তরে ক্ষুব্ধ। ইনায়া শান্ত কিন্তু তীক্ষ্ণ কথাগুলো অলিভিয়ার অহংকারে আঘাত করেছিল। ইনায়া চলে যাওয়ার জন্য পা বাড়াতে অলিভিয়া চিৎকার করে উঠল, হোয়াট দ্য হেল ডিড ইউ জাস্ট ট্রাই টু গিভ মি এ লেকচার ইন ফ্রন্ট অফ এভরিওয়ান? তার গলায় কাঁপন, যেন সে নিজেই নিজের রাগ সামলাতে পারছে না। লিসেন নিউ গার্ল, এই ইউনিভার্সিটিতে আমি কি বলি সেটাই চলে। তুমি হয়তো ভাবছো তুমি খুব সাহসী এবং খুব স্মার্ট, কিন্তু আমিও দেখব তুমি এখানে কিভাবে টিকে থাকতে পারো। কথা শেষ করে অলিভিয়া ইনায়াকে ধাক্কা দিয়ে বন্ধুদের নিয়ে দ্রুত ক্লাস থেকে বেরিয়ে গেল। উনি এক মুহূর্তে দাঁড়িয়ে রইল। তার চোখে দৃঢ়তা, বুকে এত অদ্ভুত শক্তি। সে জানে এই পথ সহজ হবে না, কিন্তু তার বিশ্বাস, তার পরিচয়, তার মূল্যবোধ, এগুলোই তাকে এগিয়ে নিয়ে যাবে। আস্তে আস্তে সে ব্যাগ কাঁধে তুলে নিল আর নিজের মনে বলল, আল্লাহ তুমিই আমার শক্তি। তারপর মাথা উঁচু করে সে ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। এনে রুম থেকে বেরিয়ে মাঠের দিকে পা বাড়াতে কানে ভেসে এলো এক অদ্ভুত গুঞ্জন, চিৎকার, চেঁচামেচি, উল্লাসের ঢেউ। কৌতূহলে মনে সে এগিয়ে গেল আর একটি মেয়ের কাছে জিজ্ঞেস করলো, এখানে কি হচ্ছে? মেয়েটি বিস্ময় ভরা চোখে তাকিয়ে বলল, তুমি কি এরিক স্পোর্টকে চেনো না? ইনায়া মাথা নেড়ে অগত্যা জানাতেই মেয়েটির চোখে অবিশ্বাসের ছায়া নেমে এলো। কি বলছো? এই ইউনিভার্সিটিতে এমন কেউ আছে যে আমাদের ক্রাশ বয় এরিককে চেনে না? জুনিয়র থেকে সিনিয়র সবাই তো ওর জন্য এক ঝলক দেখার জন্য পাগল। আমি তো সেই দিনের অপেক্ষায় আছি যেদিন এরিক আমাকে ডেটে নিয়ে যাবে। হঠাৎ মাথায় হাত দিয়ে এসে চেঁচিয়ে উঠল, ওহ, তোমার সাথে কথা বলতে গিয়ে ভুলেই গেছি এরিকের কার রেসিংয়ের কথা। আমি গেলাম ভাই। ইউনিভার্সিটির বিশাল খেলার মাঠটি রেসের জন্য সাজানো হয়েছে। কিছুক্ষণ পরেই শুরু হবে এরিক আর লিওনের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই। মেয়েরা সবাই এরিককে চেয়ার আপ করতে থাকে। তা দেখে লিওন একটু রাগী ভঙ্গিতে বলে, সবাই শুধু এরিক এরিক করে। আজ আমি প্রমাণ করে দেব এরিক স্পোর্টস ছাড়া ইউনিভার্সিটিতে আর কেউ নেই। এই ধারণাটা ভুল। আজকে রেসটা আমার জন্য, এরিকের অহংকার ভাঙার জন্য। এরিক তার ঠোঁটের শয়তানি হাসি ঝুলিয়ে শান্ত কণ্ঠে জবাব দিল, তুই অনেক স্বপ্ন দেখিস লিওন, কিন্তু স্বপ্ন আর বাস্তবের মধ্যে পার্থক্য বুঝতে শিখ, কারণ এখানে জিতবো তো সব সময়ের মতো আমি। লিওনের চোখে জ্বলে উঠল শত্রুতার আগুন। মনে মনে সে প্রতিজ্ঞা করলে যেভাবেই হোক
এরিককে একদিন ধরাশায়ী করবে। রেস শুরু হলো। দুই গাড়ি দুই প্রতিদ্বন্দ্বী মাঠে ধুলো উড়িয়ে ছুটল, কেউ কাউকে ছাড় দিচ্ছে না। শেষ মুহূর্তে এরিকের গাড়ি লিওনকে পেছনে ফেলে ফিনিশিং লাইন ছুঁয়ে দিল। মেয়েরা উল্লাসে ফেটে পড়লে লিওনের চোখে হিংসার আগুন জ্বলে উঠল। এরিক গাড়ি থেকে নেমে লিওনের কাছে গিয়ে ঠাট্টা সুরে বলল, দেখলি তো, হার আর জিত আমার কাছে শুধু একটা খেলা, কিন্তু তোর তো আবার হেরে গেলে আসল রূপ বেরিয়ে পড়ে। সবাই চায় এই এরিক অ্যাশফোর্ডের মতো হতে, কিন্তু সবাই পারে না। ট্রাই হার্ডার নেক্সট টাইম, স্যাম্প। এই বলে এক চোখ টিপে গাড়ির চাবি ঘুরাতে ঘুরাতে সে অলিভিয়ার দিকে এগিয়ে গেল। আই নিড এনার্জি বেব, কাম অন, কিস মি উইথ ইউর বিউটিফুল লিপস বলেই সে অলিভিয়ার ঠোঁটে গভীর চুম্বন এঁকে দিল। ইউনিভার্সিটি অফ সাউথার্ন ক্যালিফোর্নিয়া ইনায়া আজ খুব সকালেই নির্জন ক্যাম্পাসে প্রবেশ করে। চারপাশে মানুষের সাড়া নেই বললেই চলে। নিঃশব্দ পথ ধরে সে একা একা হাঁটতে হাঁটতে লাইব্রেরির দিকে এগিয়ে যায়। বই পড়ার ইচ্ছেই তাকে টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু নিঃসঙ্গতা তার কাছে ধীরে ধীরে বোরিং লাগছে। সে লাইব্রেরির দরজা খুলে সামনে তাকাতে তার চোখে ধরা পড়ে এক অনাকাঙ্ক্ষিত দৃশ্য। লাইব্রেরির নীরবতায় এক ছেলে গভীর ঘনিষ্ঠতায় একটি মেয়ের ঠোঁটে রেখে চুমু খাচ্ছে। ইনায়া বিস্ময়ে থমকে গিয়ে মনের গভীর থেকে উচ্চারণ করে, আস্তাগফিরুল্লাহ, এইখানে কি হচ্ছে এসব? তার কথা শুনে মেয়েটি ছেলেটিকে ধাক্কাতে থাকে, কিন্তু ছেলেটির মধ্যে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই, বরং সে বিরক্ত হয়ে আরও আগ্রাসী হয়ে মেয়েটিকে চুমে খেতে থাকে। কোনো বাধা যেন তাকে স্পর্শ করে না। ইনায়া ছেলেটির এই কাণ্ড দেখে চেঁচিয়ে ওঠে, আপনার কোনো লজ্জা নেই? এখানে সবাই পড়তে আসে, আর আপনি এসব বাজে কাজ করছেন? ছাড়েন বলছি মেয়েটাকে, দেখতে পারছেন না মেয়েটি শ্বাস নিতে পারছে না? এনায়ার চিৎকার শুনে ছেলেটি আবার কিস ব্রেক করে এনায়ার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলে, আউট ইউ স্টুপিড গার্ল, তুমি কি দেখতে পারছো না এখানে আমরা কিছু প্রাইভেট কাজ করছি? অ্যান্ড ইউ লিসেন, ইফ ইউ হ্যাভ এ প্রবলেম কল দ্য ডিন। গট ইট? কথাটি বলে এই ছেলেটি চেঁচিয়ে বলে ওঠে, আউট। এনায়ার এক মুহূর্ত সেইখানে দাঁড়ায় না, আর এসব দেখার পর তার দাঁড়ানোর প্রশ্নই ওঠে না। বাইরে বেরিয়ে আসে সে। নিঃশব্দ ক্যাম্পাসে তার নিঃশ্বাসে মিশে থাকে অজানা অস্বস্তি আর কিছু লজ্জাকর মুহূর্ত। সে মনে মনে তাদের দুইজনকে গালি দিতে দিতে সেইখান থেকে চলে যায়। এইদিকে কয়েক মুহূর্ত পর ছেলেটি লাইব্রেরির দরজা খুলে বাইরে এসে ইনায়াকে খুঁজতে শুরু করে, কিন্তু সে ইনায়াকে খুঁজে পায় না। এতে সে ভীষণ রেগে যায়। সে রেগে দাঁতে দাঁত পিষে বলে উঠে, পাঙ্কিং গার্ল, ইউ থিঙ্ক ইউ ক্যান এসকেপ মি? গেট মাই হ্যান্ডস অন ইউ স্টুপিড গার্ল। পালিয়ে গেছে? কি ভেবেছে পালিয়ে এরিক এক্সপোর্টের কাছে বেঁচে যাবে? রং বেবি গার্ল, ঘুরে ফিরে সেই আমার কাছেই আসা লাগবে। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির সেই সুবিশাল আধুনিক ক্লাসরুমটি হলো এক একটা বৈচিত্র্যময় চরিত্রের মিলনস্থল। উচ্চতর প্রযুক্তিতে সজ্জিত সেই রুমে ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে মেতে উঠেছিল নানা আলাপসারিতে। কেউ কেউ হাসছে, কেউ গেজেট নিয়ে ব্যস্ত, কেউ বা টিকটকের ট্রেন্ড নিয়ে আলোচনা করছে। আর ক্লাসরুমের একেবারে পেছনের সারিতে বসে আছে এরিক তীক্ষ্ণ চোখে সব কিছু পরখ করছে, যার দিকে এক ঝলক তাকাতেই মেয়েরা স্বপ্নে হারিয়ে যায়। তার মুখে চিরন্তন বিদ্রুপের ছাপ, যা দেখে মনে হয় এই দুনিয়ার সব কিছুকে এক হাতে নিয়ন্ত্রণ করতে চায়। ঠিক সেই সময় ক্লাসরুমের দরজা খুলে গেল ধীরে ধীরে। ধূসর আলো আর সবার কৌতূহলী চোখের মাঝখানে ভিতর দিয়ে ঢুকে পড়লে এক কোমল মুখের মেয়ে ইনায়া। ইনায়াকে দেখে মনে হচ্ছে সে একটু নার্ভাস। আসলে সে চিন্তিত, যদি অলিভিয়া আর তার বন্ধুরা মিলে তাকে বুলি করে। না, সে আর ভাবতে চাইল না, যা হবার দেখা যাবে। সে আল্লাহর নাম নিয়ে আত্মবিশ্বাসের সহিত এগিয়ে গেল। মাথায় সুশৃঙ্খলভাবে জড়ানো হিজাব, পরানে ঢিলেঢালা পোশাক, যেন আধুনিকতার মাঝেও নিজের পরিচয় আঁকড়ে ধরা এক মৌন প্রতিবাদ। কিন্তু সবার দৃষ্টি যেন একসাথে ছুটে গেল তার দিকে। নেয়াকে দেখে একটা মেয়ে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলে উঠল, হে লুক গে হু ফাইনালি শো আফ। আর একটা ছেলে, সেই ছেলে মেয়েটার তালে তাল মিলিয়ে বলে উঠল, এই পুরনো যুগের মডেলটা কোথা থেকে এলো রে? ছেলেটির কথার মাঝে হাসিতে ফেটে পড়ল গোটা ক্লাস।
কেউ চোখ সড়ক গাছ করে তাকালো, কেউ ফিসফিস করে বলা বলি করতে লাগলো। হিজাব পরে ক্লাসে এসেছে, কি ভয়ঙ্কর পুরনো চিন্তা ভাবনা। আর একটা মেয়ে তাচ্ছিলের হাসি হেসে বলে ওঠে, ইউনিফর্ম কি এটা এখন থেকে? কেউ যেন বলে দেয় ক্লাসে ফ্যাশনের মানে কি। ইনায়া সেসব উপেক্ষা করে ধীর পায়ে এগিয়ে গেল সামনের দিকে। প্রতিটি পায়ে ছিল আত্মবিশ্বাসের শব্দহীন পদচিহ্ন, কিন্তু সামনে এগোতেই তার পথ রোধ করে কেউ ইচ্ছে করে পা বাড়িয়ে দিল। মুহূর্তের ভেতর ভারসাম্য হারিয়ে পড়ে গেলে সে সোজা এরিকের পায়ের কাছে। তার বই, খাতা, কলম সব ছিটকে ছড়িয়ে পড়ল মেঝেতে। হাসির রোল উঠল এবার যেন আগের চেয়েও আরও জোরে সবাই হাসতে লাগলো। এরিক এবার মুখ তুলে তাকালো, তার চোখে বিদ্রুপ, ঠোঁটে বাঁকা হাসি স্পষ্ট ফুটে রয়েছে। সেই ইনায়াকে উদ্দেশ্য করে বলল, এই যে মাদার তেরেসা ভার্সন 2, কোন কনভেন্ট থেকে এসে পড়লে এখানে? নাকি রোড ভুল করে চার্চ থেকে ক্লাসরুমে চলে এসেছো? দুনিয়াটা এগিয়ে গেছে, কিন্তু তুমি এখনও টাইম মেশিনে আছো মনে হচ্ছে। তার প্রতিটি কথায় ক্লাসের অন্যরা আরও বেশি করে হাসতে লাগলো। পেছন থেকে একটা ছেলে গলা ছেড়ে বলে উঠল, ভুল বলছেন ভাই, ও তো খ্রিস্টান নয়, মুসলিম। আমাদের শেষ করতে হয়তো ওকে কেউ পাঠিয়েছে। আমি বলি কি, ভালো করে খুঁজে দেখুন এই জুব্বার নিচে বোম নিয়ে এসেছে কিনা। এরিক ছেলেটির কথা শুনে ইনায়াকে একবার পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে। এরিকের পাশ থেকে আরেকজন ছেলে রসিকতার সহিত বলে ওঠে, আরে না, ও তো শান্তির বার্তা নিয়ে এসেছে, বুঝলে না? এই জামা কাপড়ের নিচে কিছু না থাকলে কি হবে? মাথার ভেতর একখান পুরো ফতোয়ার বই বসানো। সাবধানে থাকতে হবে, নয়তো কালকেই আমাদের সবার হেদায়েত শুরু হয়ে যাবে। এরিক ছেলেটির কথায় সম্মতি জানিয়ে ইনায়ার দিকে ঘুরে বাঁকা হেসে বলল, সো মিস মডেস্ট, লুক রাউন্ড, উই আর এ ক্লাসরুম, নট সাম মিডিভেল কস্টিউম পার্টি। এই গরমে তুমি কিভাবে বেঁচে আছো সেইটাই আমি বুঝতে পারছি না। হনেস্টলি, তোমার এই ফ্যাশন স্টাইলটা দেখে আমারই ঘাম ঝরতে শুরু করে দিচ্ছে। এরিকের মন্তব্যে দ্বিতীয়বারের মতো পুরো ক্লাস হেসে উঠল, কিন্তু এবার আর ইনায়ার পক্ষে চুপচাপ দাঁড়িয়ে এই অপমান সহ্য করা সম্ভব হলো না। তারা সীমা ছাড়িয়ে গেছে। একজন মানুষের মর্যাদা ও মূল্যবোধকে শুধু তার পোশাক দিয়ে বিচার করার অধিকার এদের নেই। ইনি এগিয়ে এসে এরিকে চোখে চোখ রেখে দৃঢ় কণ্ঠে বলল, মিস্টার, আপনি যেই হন না কেন, আমার পোশাক নিয়ে মন্তব্য করার কোনো অধিকার আপনার নেই। একজন মানুষের মূল্যবোধ বা আত্মমর্যাদা তার পোশাক দিয়ে বিচার করা যায় না। যদি আমার পোশাকে আপনার সমস্যা হয়ে থাকে, তাহলে সেটা আমার নয়, আপনার দৃষ্টিভঙ্গির সমস্যা। কারো শরীর বা পোশাক দেখে কটাক্ষ করা শুধু অসভ্যতা নয়, বরং তা আপনার মানসিকতার প্রকৃত প্রতিচ্ছবি। আপনার এতটা অস্বস্তি আসলে পোশাক নিয়ে নয়, বরং আপনি আপনার চোখের ক্ষুধা মেটাতে না পেরে নিজেই অস্বস্তিতে আছেন। একটা কথা মনে রাখবেন, পোশাক নয়, দৃষ্টিভঙ্গিই একজন মানুষের পরিচয়। আর আপনার দৃষ্টিভঙ্গি আপনার চরিত্রকে যথেষ্ট স্পষ্টভাবে তুলে ধরেছে। ইনায়ার কথা শুনে এরিক রাগে গর্জে ওঠে, এই মেয়ে, মুখ সামলে কথা বলো, বুঝেছ? নিজের সীমা ছাড়িয়ে যাচ্ছ তুমি। আর যদি আমিও সীমা ছাড়িয়ে যাই, তাহলে তোমায় দাঁড়িয়ে থাকার অবস্থায়ও রাখবো না। ইনায়ার এরিকের কথা শুনে গা গিন গিন করে ওঠে। সে তেড়ে গিয়ে এরিকের মুখের সামনে আঙ্গুল তুলে বলে, আমি সীমা ফেরোইনি, বরং আপনি বহু আগেই ফিরিয়ে গেছেন নিজের নিচু মন মানসিকতার সীমা। আপনি ভাবছেন আমি ভয় পেয়ে চুপ করে থাকবো? ভুল ভেবেছেন। আমার পর্দা, আমার অহংকার, সেটা অপমান করার আগে নিজের দৃষ্টিভঙ্গি পাল্টাতে শিখুন। আর হ্যাঁ, ইসলাম আমাকে এই পোশাকের রানীর মতো মর্যাদা দিয়েছে, তাই পরবর্তীতে আমার পোশাক নিয়ে আর কোনো রকম কুরুচিকর মন্তব্য যেন আপনার মুখে না শুনি। এই কথা বলেই ইনায়া নিজের জায়গায় ফিরে যাওয়ার জন্য পেছন থেকে ফিরে হাঁটা শুরু করে, কিন্তু হঠাৎ এরিক তাকে থামাতে গিয়ে ইনায়ার হিজাব টান মারে। এরিকের এমন অশোভন আচরণে ইনায়া মুহূর্তে সবার সামনে চরম অপমানিত বোধ করে। তবে সে চুপ করে না থেকে সাহসিকতার সঙ্গে সোজা হয়ে এরিকের সামনে দাঁড়িয়ে যায়। তারপর কোনো দ্বিধা না করে ঠাস করে এরিকের গালে একটা চড় বসিয়ে দেয়। ইনায়া আর এক মুহূর্ত সেখানে দাঁড়ানি, চুপচাপ ঘর ছেড়ে বেরিয়ে গেল। হয়তো সে যদি একবারও পিছন ফিরে তাকাতো, তাহলে দেখতে পেত এরিকের গালে চড়টা কি ভীষণ ভুল ছিল তার।
এরিকের হাত রাগে মুষ্টিবদ্ধ হয়ে উঠল, যেন তার নিঃশব্দ ক্রোধ মুহূর্তে এক ভয়াল ঝড়ের আকার ধারণ করবে। বেভারলি হিলস নিজেই এক স্বপ্নময় শহর। প্রশস্ত পরিষ্কার রাস্তা, রোলস রয়েস বা ল্যাম্বোগিনির মতো বিলাসবহুল গাড়ির গর্জন, চারপাশে প্রসাধন সজ্জায় রুচিশীল সব বিলো ও বাংলো। এখানকার প্রতিটি কোণ যেন এক একটি সিনেমার দৃশ্যের মতো নীরব। আর চারিদিকে পাহাড়ের আলতো সবুজের রেখা বেভারলি হিলসকে করে তুলেছে প্রকৃতি আর আধুনিকতার বিলাসপূর্ব মিলেমিশে। এদিকে সানরাইজ ম্যানশনটি বেভারলি হিলসের এক উঁচু পাহাড়ি চূড়ায় অবস্থিত, যেখানে সকালের রোদ ঝিনমিন করে পড়ে চকচকে সাদা মার্বেল কাঠামোর উপর, যার দুই পাশে লেবু, জলপাই ও ফার্ম গাছ সারি বেঁধে দাঁড়িয়ে আছে। বাড়ির সামনে একটি ঝর্ণা দ্বারা গড়িয়ে পড়ছে মার্বেল পাথরের ফোয়ারার। 3 তলা বিশাল এই ম্যানশনে রয়েছে কাচের দেয়াল, যা দিয়ে পাহাড়, আকাশ আর লস অ্যাঞ্জেলস শহরের আলোর জন্মের রাত দেখা যায়। অভ্যন্তরে আছে লাইব্রেরি, হোম থিয়েটার, সুইমিং পুল আর আধুনিক প্রযুক্তিতে গড়ে একটি সুরক্ষিত আন্ডারগ্রাউন্ড গ্যারেজ। এরিক রোলস রয়েসের দরজা ধাক্কা মেরে বেরিয়ে এলো। চোখে তার আগুন জ্বলছে। সে দ্রুত পা ফেলে জিম রুমের দিকে এগিয়ে গেল। এই মুহূর্তে তার রাগের আগুন থামাতে দরকার কেবল শক্ত একটা পাঞ্চিং ব্যাগ, যেন সে মুঠির গায়ে খুব ঝেড়ে ফেলে শান্তি খুঁজে পায়। ড্যামরা তার পিছু পিছু আসতে নিলে এরিক রেগে বলে উঠল, ডোন্ট ফাকিং বাদার মি। এরিকের রাগী মুখ দেখে ড্যামরা ভয়ে নিঃশব্দে রইল। এই বিশাল ম্যানশন প্রতিটা মানুষ জানে এরিকের রাগ মানে ঝড়ের আগমনী সংকেত। তার উপস্থিতিতেই যেন বাতাস ভারী হয়ে ওঠে। কেউই সাহস পায় না তার সামনে শব্দ করার। সবাই চুপচাপ আতঙ্ক গুটিয়ে থাকে, কারণ একবার এরিকের রাগের আগুন জ্বলে উঠলে পুরো বাড়িটাই থমথমে হয়ে যায়। এরিক জিম রুমে পা চিপে চিপে এগিয়ে গেল পেনশন ব্যাগের দিকে। হাতের ঘড়িটা মেঝেতে ছুঁড়ে ফেলে শার্টটা ছেড়ে খুলে ফেললো। তারপর খালি হাতে পাঞ্চিং ব্যাগে একের পর এক ঘুষি মারতে লাগলো, যেন প্রতিটা গায়ে এনে এসে থাপ্পড় দৃশ্যটা আরও জ্বলন্ত হয়ে চোখে। রাগের আগুনে নিজেকে ফুরিয়ে দিচ্ছে। এরিকের মুষ্টি যখন আরেকটা আঘাতের জন্য পাঞ্চিং ব্যাগের দিকে উঠে, ঠিক তখনই অলিভিয়া তার হাত চেপে ধরে ফিসফিসিয়ে বলে, বেবি তুমি কি করছো? ওই সামান্য মেয়েটার জন্য নিজেকে এভাবে কষ্ট দিচ্ছ কেন? অলিভিয়ার কথাগুলোতে ঘরের ভারী উত্তপ্ত বাতাসে এক ঝলক শীতলতার স্পর্শ এনে দিল। এরিকের রাগ যেন একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড, সামান্য হলেও ঠান্ডা হলো। তার কপালের রেখাগুলো কিছুটা শিথিল হলো, চোখের কোণে জমে থাকা ক্রোধ একটু যেন পাতলা হলো। ইউ আর রাইট অলিভিয়া, আমি কেন শুধু শুধু নিজেকে কষ্ট দিচ্ছি? আমি তো তাকে কষ্ট দিব যে আমার গায়ে হাত তোলার সাহস দেখিয়েছে। আজ পর্যন্ত কেউ এই এরিক এসফোর্ডের গায়ে হাত তোলা তো দূরের কথা, চোখে চোখ রেখে কোনোদিন কথা বলেনি। আর ওই মেয়ের এত সাহস! আই উইল মেক হার লাইফ হেল, আই সোয়ার। অলিভিয়া এরিকের দিকে এগিয়ে এসে নিজের এক হাত এরিকের গালি স্পর্শ করে বলল, ইউ উইল মেক হার লাইফ হেল। তুমি শুধু দেখতে থাকো বেবি, আমি ওই মেয়ের কি হাল করি। অলিভিয়ার কথাগুলো শুনে এরিক পাগলের মতো হাসতে হাসতে সোফায় গিয়ে বসলো এবং অলিভিয়াকে ইশারা করে বলল, কাম ডার্লিং, সিট অন মাই লেফ। অলিভিয়া এরিকের কাছাকাছি আসতে এরিক অলিভিয়াকে কোলে বসিয়ে তার কোমরে হাত রেখে কাছে টেনে নেয়। তারপর ধীরে ধীরে ছোট ছুঁয়ে দেয় অলিভিয়ার গোলাপি ঠোঁটে। প্রথমে নরম, তারপর গভীর, যেন সময় থেমে যায়, নিঃশ্বাস গুলিয়ে আসে। চারপাশে সব শব্দ মিলিয়ে যায় শুধু হৃদস্পন্দনের গুঞ্জনে। অলিভিয়ার আঙ্গুল চুলে জড়িয়ে যায়, চোখ দুটো ধীরে ধীরে বন্ধ হয়ে আসে। ঠোঁটের উষ্ণতায় দুজনেই হারিয়ে যায় এক অদ্ভুত মুগ্ধতায়। সাউথার্ন ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া। আজ সকালবেলা থেকেই ক্যাম্পাসের উলিগুলি জুড়ে মানুষের ভিড় জমেছে। অজস্র মানুষের পদচারণায় গম গম করছে চত্বর। সবার মধ্যে কাঙ্ক্ষিত জিনিসটা দেখার আগ্রহ ফুটে উঠেছে। তাই তো সবাই একসাথে জড়ো হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ইনায়া আজ বেশ দেরি করে ক্যাম্পাসে ঢুকে। প্রবেশের মুহূর্তে সে টের পায় চারপাশে কথোপকথন, হাসি ঠাট্টার অদ্ভুত স্রোত বইছে তাকে নিয়ে। সে সামনে এগোতে প্রতিটি মুখ ঘুরে ঘুরে তাকায় তার দিকে, কেউ সরাসরি, কেউ বা আর চোখে। সবার চোখে কৌতূহল, মুখে চাপা হাসির রেখা ফুটে ওঠে। কেউ ফিসফিস করে, কেউ হাসির শব্দ চেপে রাখতে পারে না।
ইনায়া বুঝে উঠতে পারে না তার চারপাশে অস্বাভাবিক আচরণের কারণ কি। ক্যাম্পাসের চিরচেনা পরিবেশ আজ যেন অচেনা হয়ে উঠেছে তার জন্য। এক অজানা অস্বস্তি আর অপ্রকাশ্য প্রশ্ন নিয়ে সে এগিয়ে চলে সামনে। হঠাৎ তার চোখ আটকে গেল দেওয়ালে টাঙানো এক বিশাল পোস্টারের দিকে। পোস্টারটি দেখেই ইনায়া আটকে উঠল। পায়ের নিচের মাটি যেন এক মুহূর্তে সরে গেল। পোস্টারটিতে দেখা যাচ্ছে একজন ছেলের সঙ্গে সে খুবই ঘনিষ্ঠ ভঙ্গিতে। পোস্টারটি দেখে রাগে অপমানে ইনায়া চোখ জল করে উঠল। সে দ্রুত পায়ে এগিয়ে গেল দেওয়ালের দিকে। এক মুহূর্তেও দেরি না করে হাত বাড়িয়ে একে একে দেয়ালের থেকে পোস্টারগুলো ছেড়ে ফেলতে লাগলো। প্রতিটি ছেঁড়া পোস্টার যেন তার ক্ষোভের নীরব প্রতিবাদ হয়ে ফুটে উঠেছে। ছেঁড়া কাগজগুলো আঁকড়ে ধরে ক্যাম্পাসের মাঝখানে দাঁড়িয়ে গলা ছেড়ে চিৎকার করে উঠল, কে করেছে এই কাজটা? আমি তোমাদের কি এমন ক্ষতি করেছি যে তোমরা আমার সঙ্গে এমন আচরণ করলে? আমার প্রতি এতটা বিদ্বেষ কেন? আমার সম্মান নিয়ে খেলতে তোমাদের এতটুকু দ্বিধাও হলো না? ইনায়ার কণ্ঠে প্রতিবাদের জ্বর বইতে ভিড়ের মধ্যে থেকে এক মেয়ে এগিয়ে এলো। চোখে ছিল তার ইনায়ার প্রতি বিদ্বেষ, ঠোঁটে তাচ্ছিল্যের হাসি। সে গলা তুলে বলল, তুমি কি ভেবেছিলে আমাদের ক্লাসকে সবার সামনে থাপ্পড় মেরে পার পেয়ে যাবে? এটা তো কেবল শুরু ইনায়া। এবার দেখো তোমার সঙ্গে কি হয়। আমরা তোমাকে এমন শিক্ষা দেব সারা জীবন মনে রাখবে। ইনায়া আর কোনো কথা বাড়ায় না। তার ঠোঁট কেঁপে ওঠে, কিন্তু মুখ থেকে আর শব্দ বেরোয় না। কি বলবে সে? যাদের মনেই এতটা বিদ্বেষ, যারা বোঝার চেষ্টা করে না, তাদের কিছু বোঝাতে চাওয়াই বৃথা। অপমান, অভিমান আর ক্লান্তি একসঙ্গে এসে চেপে ধরে তার বুকে। চোখের কোণে জমে ওঠে অশ্রুর কুয়াশা। চুপচাপ মাথা নিচু করে ইনায়া সবার ভিড় এড়িয়ে ধীরে ধীরে হাঁটতে থাকে। তার পদক্ষেপগুলো যেন ভারী হয়ে আসে। প্রতিটি পা ফেলে সে এগিয়ে যায় ওয়াশরুমের দিকে। ওয়াশরুমে আয়নার সামনে দাঁড়িয়ে ইনায়া প্রচুর কান্নাকাটি করতে থাকে। হঠাৎ আয়নার ভেতর থেকে এক ধীর কণ্ঠ ভেসে এলো। ইনায়া নিজেরই আরেক সত্তা তাকে বলছে, এত সহজেই ভেঙে পড়লে? আমি যে ইনায়াকে চিনি, সে তো সাহসী, অটল, কত ঝড় ঝাপটা পেরিয়ে এসেছে, আল্লাহর উপর ভরসা রেখে বারবার উঠে দাঁড়িয়েছে। আজ তুই কাঁদছিস, হেরে যেতে চাইছিস? মনে নেই বাবা কি বলতো, মেয়ের মন যদি আকাশের মতো বিশাল হয়, কোনো ঝড় তাকে ভাসিয়ে নিতে পারবে না। কষ্ট আসবে, কিন্তু তুই কষ্টকে শক্তি বানিয়ে সামনে এগিয়ে যাবে। এটাই তো আমার মেয়ে। আয়নার প্রতিবিম্ব দীর কথাগুলো শুনে ইনায়ার ভেতরটা ধীরে ধীরে প্রশান্তিতে ভরে ওঠে। কান্না ভেজা চোখে সে নিজেকে আবার খুঁজে পায়। নীরবে চোখের জল মুছে নিয়ে নিজের প্রতিবিম্বের দিকে ধীর দৃষ্টিতে তাকিয়ে বলে, তুমি একদম ঠিক বলেছ। জীবনের যে কোনো পরিস্থিতিতেই আমাদের ভেঙে পড়া উচিত নয়। আমি জানি যতবার আমি দুর্বল হবে, ওরা ততবার আমায় আরও ভাঙার চেষ্টা করবে, কিন্তু আমি আর ভেঙে পড়ব না। আমি আমার বিশ্বাস, সাহস আর আত্মসম্মান নিয়ে মাথা উঁচু করে সামনে এগিয়ে যাব, কারণ আমি জানি আমার শক্তি আমার ভিতরেই আছে। ইনায়া এবার কিছুটা শান্ত হয়ে হাত মুখে পানি দিয়ে ভিড়িয়ে গেলেন সেন্টার ইউএসসি এর বাস্কেটবলের মাঠে হলো একটা আধুনিক কাঁচা ইস্পাতের রাজপ্রাসাদ, যেখানে হাজারো দর্শকের গর্জন, ঝলমলে আলো আর কাঠের কোর্টে ছড়ে চলা খেলোয়াড়দের গাম মিশে যায় ক্যালিফোর্নিয়ার উষ্ণ পড়ন্ত বিকেলে। কোর্টের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে এরিক, তার হাতে বাস্কেটবল, চোখে তার এক অদ্ভুত আত্মবিশ্বাসের ঝিলিক। কালো থেনিস সিভের হুডি গায়ে, যার ফাঁক দিয়ে ডান বাহুর ট্যাটুটা যেন আরও স্পষ্ট হয়ে উঠেছে। ধূসর শর্টস হাঁটু পর্যন্ত মোজা আর সাদা, তার উপস্থিতি যেন পুরো কোর্টটাকে দখল করে নিয়েছে। পেছনে চুল টাইট করে বাঁধা শরীর গামে ছকছক করছে। এরিকের এই হট রূপ দেখে গ্যালারির মেয়েরা একসাথে চিৎকারে ফেটে পড়ে। কেউ মোবাইলে ছবি তোলে, কেউ উচ্ছ্বাসে হাততালি দেয়। একজন মেয়ে উত্তেজনায় পাশের বান্ধবীকে ফিসফিসিয়ে বলে ওঠে, ওহ মাই গড, লুক দ্যাট হিজ রাইট হ্যান্ড, হিজ ট্যাটু লুক সো অ্যাট্রাকটিভ। আমার তো ওর ট্যাটুটা দেখে হৃৎপিণ্ড বেড়ে যাচ্ছে। তাদের মধ্যে থেকে আরেকজন মেয়ে লাজুক কণ্ঠে বলে, ওর হুডির নিচে যে অ্যাপস লুকানো আছে, সেইটা যদি একবার দেখতে পারতাম।
পাশের আরেক মেয়ে বিস্ময় আর উত্তেজনায় বলে ওঠে, ওহ মাই গড, একটা ছেলে কিভাবে এতটা হট হতে পারে। ও যখন বল ড্রিবল করছিল মনে হচ্ছিল যেন আমার হার্টও তার ছন্দে ড্রিবল করছে। আরেকজন মেয়ে হেসে বলে, আজকে ম্যাচটা কে জিতবে জানি না, কিন্তু এরিক তো আমাদের মন আগেই জিতে নিয়েছে। তাদের এইসব কথা শুনে পেছন থেকে এক সিনিয়র মেয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, ওকে পাওয়া তো দূরের কথা, ওকে নিয়ে স্বপ্ন দেখাটাও রিস্কি। আমরা মেয়েরা কেন যে ব্যাড বয়দের প্রতি বেশি আকৃষ্ট হই। সিনিয়রের কথা শুনে সব মেয়েরা এবার একযোগে দীর্ঘশ্বাস ফেলে। সাউদার্ন ইউনিভার্সিটির লাইব্রেরি হলো এক নীরব জ্ঞানের রাজ্য। দেয়ালের সারি সারি বইয়ের মধ্যে লুকিয়ে আছে শত শত গল্প, গবেষণার স্বপ্ন। এখানে ঢুকলেই মনে হয় সময়টা একটু দৃঢ় হয়ে এসেছে। পড়ুয়াদের নিঃশব্দ মনোযোগের চারপাশটা যেন আরও গভীর হয়ে ওঠে। এখানে রয়েছে আলাদা গ্রুপ স্টাডি রুম, প্রেজেন্টেশনের জন্য প্রজেক্টর আর প্রতিটি বিষয়ের জন্য সহায়ক লাইব্রেরিয়ান। সব মিলিয়ে লাইব্রেরি যেন জ্ঞান আর সৃজনশীলতার এক মুক্ত মন। সিনায়া লাইব্রেরির এক নিরিবিলি কর্নারে বসে পৌনে কোরআনের একটি অনুবাদ পড়ছিল। তার চারপাশে ছিল শান্ত পরিবেশ। হঠাৎ একটা ফুটবল এসে পড়ে তার টেবিলের উপর। সে ভয় পেয়ে যায়, ফলে তার ফোনটা নিচে পড়ে যায়। সে রেগে মাথা তুলে সামনে তাকাতেই এরিককে দেখতে পায়। এরিক ইনায়াকে এই সময় লাইব্রেরিতে দেখে একটু অবাক হয়ে বলে, বেবি গার্ল, তুমি এখানে কি করছো? ইনায়া এরিকের মুখে এমন বেবি গার্ল সম্বোধন শুনে ভীষণ রেগে যায়। কেন একজন অপরিচিত ছেলে যার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই সে তাকে এমন ব্যক্তিগত নামে ডাকবে? ইনায়া ঠোঁট কামড়ে রাগ সামলানোর চেষ্টা করে, কিন্তু শেষমেশ নিজেকে আর দূরে রাখতে পারে না। সে গলায় দৃঢ়তা এনে চোখের তীব্র দৃষ্টি নিয়ে বলে ওঠে, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস্টার এরিক অক্সফোর্ড। আমার সাথে একদম ফ্লার্ট করার চেষ্টা করবে না। কি ক্ষতি করেছি আমি আপনার? কেন আপনি আপনার ফ্যান গার্লদের আমার পিছনে লেলিয়ে দিয়েছেন? এরিক, ওয়েল বেবি গার্ল, ক্ষতি তো তুমি আমার কম করনি। সবার সামনে আমায় থাপ্পড় মেরে আমার ইগো হার্ট করেছো। এর শাস্তি তো তুমি প্রতিনিয়ত পাবে। আই উইল মেক ইউর লাইফ হেল বেবি গার্ল, বি রেডি। ইনায়ের কণ্ঠে নরম অথচ দৃঢ় এক আক্ষেপ জমা হয়। তার চোখে মিশে থাকা হতাশায় ছায়া, মুখে ফুটে ওঠে ন্যায়ের আকুতি। সে ধীরে ধীরে বলে ওঠে, আপনারা এটা ঠিক করছেন না, এটা অন্যায়। ইনায়ার কথা শুনে এরিক ইনায়ার দিকে এক ব্রু উঁচু করে তাকিয়ে বাঁকা হেসে বলে, ইন্টারেস্টিং। তুমি আমার দেখা প্রথম মেয়ে যে আমার লুক দেখে মুগ্ধ হয়নি, বরং উল্টো আমায় উপদেশ দিতে এসেছে। এমন সাহস তো সবাই দেখাতে পারে না, তাই তো তোমাকে আলাদাভাবে মনে রাখতেই হবে। সে এবার ইনায়ার দিকে ঝুঁকে শাসিয়ে বলে ওঠে, কেয়ারফুল অ্যাঞ্জেলস, মিসিং উইথ মি মাইট রুইন ইউর গুড গার্ল রেপুটেশন। এরিকার কোনো কথা না বাড়িয়ে ইনডাইরেক্টলি ইনায়াকে থ্রেট দিয়ে সেইখান থেকে বেরিয়ে গেল। ইউনিভার্সিটি শেষ করে এরিক ধীর পায়ে নিচের গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে পিছন থেকে ভেসে এলো এক মেয়েলি মোলায়েম কণ্ঠ, হানি। কণ্ঠটা কানে যেতে এরিকের ঠোঁটে ফুটে উঠল বাঁকা হাসি। সে মুহূর্তেই পকেট থেকে লাইটারটা বের করলো, আঙুলের ছোঁয়ায় আগুন জ্বালিয়ে মুখের কোণে ঝুলে থাকা সিগারেটের প্রান্তে শিখে ছুঁয়ে দিল। লালচে আলোয় তার মুখটা হয়ে উঠল আরও রহস্যময়। সে একটা গভীর টান দিল সিগারেটে। ধোঁয়ার কুণ্ডুলি ধীরে ধীরে ঠোঁট ছুঁয়ে বাতাসে মিলিয়ে গেল। তারপর সে ধীর ভঙ্গিতে পেছন পেড়ে দাঁড়ালো। নেশা আনলো কণ্ঠে বলে উঠল, ইয়েস বেবি। কেয়ারা ধীরে ধীরে এগিয়ে এলো এরিকের দিকে। চোখে তার মাদকতা স্পষ্ট ফুটে উঠেছে, যা এরিকের চোখ এড়ালো না। সে ঠোঁট কামড়ে বলে উঠল, ডু ইউ ওয়ান না গিভ মি এ রাইড। এরিক কোনো কথা না বলে ঠোঁটে এক রহস্যময় বাঁকা হাসি ফুটিয়ে গাড়ির দরজাটা খুলে দিল। কেয়ারা ধীরে ধীরে ঘাড়ির ভেতরে উঠে বসলো। তার চোখে একরাশ কৌতূহল আর মুখে হাসি ফুটে ওঠে। গাড়ি স্টার্ট দিতেই ইঞ্জিনের নরম গর্জনের চারপাশের নীরবতা খানিকটা কেঁপে উঠল। তারপর গাড়ি আপন গতিতে ছুটে চলল ক্যালিফোর্নিয়ার আঁকাবাঁকা রাস্তা ধরে। রাস্তার দুই পাশে ভেসে যেতে লাগলো শহরের জলমলে আলো। হাওয়ায় জাপটায় কেয়ারার চুল এলোমেলো হয়ে উঠতে লাগলো, আর তাদের দুজনার মাঝে ছড়িয়ে পড়ল এক
অনুচ্চারিত উত্তেজনা। গাড়ির ভেতরে কেয়ারা নানা ভঙ্গিতে এরিককে আকর্ষণ করার চেষ্টা করছিল। এরিক যেন এই সুযোগেরই অপেক্ষায় ছিল। সে নিজে কখনো জোর বা চাপ প্রয়োগ করতে পছন্দ করে না। তার কাছে মেয়েরা আসে স্বেচ্ছায়, নিজের ইচ্ছেতে। কেয়ারা তার আরও কাছে এগিয়ে যেই না তাকে ছুতে যাবে, তখনই এরিক কেয়ারার হাতটা চেপে ধরল। তারপর নেশালো কণ্ঠে বলল, বেবি, ইউ মেক মি আনকমফোর্টেবল বাই ইউর অ্যাকশন। কেয়ারার কানে এই মুহূর্তে এরিকের কোনো কথা পৌঁছায় না। তার সমস্ত মনোযোগ এরিকের দিকে। সে ধীরে ধীরে এরিকের আরও কাছে এগিয়ে আসে। এরিক কেয়ারার এই আকর্ষণীয় ভঙ্গি দেখে এক মুহূর্ত দেরি না করে তার কোমর জড়িয়ে নিজের কোলে বসিয়ে নেয়। গাড়িটিকে রেখে দেয় অটো ড্রাইভিং মোডে। চারপাশে আলো আধারিত মুহূর্তটি হয়ে ওঠা আরও ঘন, আরও অন্তরঙ্গ। কেয়ারা এবার ধীরে ধীরে হাত বাড়িয়ে এরিকের শার্ট ছুতে গেলে এরিক তার হাতটা ধরে ফেলে। ঠোঁট দুষ্ট হাসি ফুটিয়ে ওঠে। ইউ শিওর ইউ ক্যান হ্যান্ডেল মি? কেয়ারা এরিকের হিজল চোখের গভীরে হারিয়ে যায়। মুক্তের বলে ওঠে, ইয়েস আই ক্যান। এ সম্মিলিত অথচ উচ্চ আচরণটাই ছিল এরিকের জন্য যথেষ্ট। আর কোনো দ্বিধা না রেখে সে দ্রুত গাড়িটা রাস্তার একপাশে দাঁড় করিয়ে দেয়। চারপাশে নেমে আসে গাঢ় অন্ধকার। শুনশান বিস্তায় দাঁড়িয়ে থাকে তাদের গাড়ি। হেডলাইটে বানালো ফুরে যায় দুজনে। বাতাসে মিশে যায় অনুচ্চারিত উত্তেজনা। আর মুহূর্তটি হয়ে ওঠে রহস্যময়। সান ফ্রান্সিসকো নীল আকাশের আসলে মোড়া সাগরের কোলছোয়া স্নিগ্ধ এক স্বপ্নময়ী নগরী। কুয়াশার নরম চাদরে মোড়া গোল্ডেন গ্রেট ব্রিজ হচ্ছে সান ফ্রান্সিসকোর বুকে মিশে থাকা প্রকৃতির নিঃশব্দ গীত, যেখানে পাহাড়ের সবুজ আর সাগরের নীল ছোঁয়ায় জন্ম নেয় এক অনন্ত মোহনীয় সৌন্দর্য। এই শহরে বুক ছিঁড়ে দাঁড়িয়ে রয়েছে অসংখ্য রঙিন ভিক্টোরিয়ান ফেন্টেন লেডিস বাড়ি। এই বাড়িগুলো দেখলে মনে হয় যেন শহরের কোলাহলের মধ্যে ছোট এক টুকরো শান্তির আশ্রয়, যার প্রতিটি জানালার বারান্দা ছড়িয়ে দেয় সৌন্দর্যের নীরব সুরে। বাড়িগুলো থেকে একটু দূরে পাহাড়ের গা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে ইনায়াদের রঙিন দুতলা বাড়িটা। দেখতে সিমসামার পরিপাটি, বড় জানালা দিয়ে ভেতরে আলো ছড়িয়ে পড়ে। বারান্দা টাঙানো ফুলের টব আর কাঠের কারুকাজে বাড়িটা দেখলেই মনটা জুড়িয়ে যায়। অনেকদিন পর আজ ফ্রান্সিসকোর আকাশে ছড়িয়ে পড়েছে সূর্যর সোনালি আলো। পাহাড়ের গা বেয়ে নেমে আসা সেই নরম রোশনি জানালা ভেদ করে ইনায়ার মুখে পড়তেই ঘুমের ঘোরে সে একটু নড়ে চড়ে ওঠে। বেডসাইড টেবিলের উপর রাখা ঘড়িটার টুংটাং সুরে সেই মিষ্টি আড়মোড়া ভেঙে ধীরে ধীরে উঠে বসে। আজ বিশ্ববিদ্যালয়ে ছুটি থাকায় সে সারাদিন বাড়িতেই থাকার সিদ্ধান্ত নেয়। ধীরে ধীরে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে কালো রং ড্রেসের সঙ্গে মিলিয়ে কালো স্কার্ফ গলায় জড়িয়ে শান্ত সাবলীল ভঙ্গিতে নিচে নামলো সে। নিচে ডাইনিং টেবিলে খাবার সাজাতে ব্যস্ত ছিল তার ভাবি মারিয়া। সে দীর্ঘায় এগিয়ে গিয়ে পিছন থেকে আলতো করে ভাবিকে জড়িয়ে ধরেই মৃদু স্বরে বলল, আসসালামু আলাইকুম ভাবি। মারিয়া স্নিগ্ধ হেসে ইনায়ার হাত ধরে নিজের মুখের সামনে এনে আদুরে কণ্ঠে বললেন, ওয়ালাইকুম আসসালাম, আমার আদরের ননদিনী। ইনায়া হালকা হাসি মুখে এদিক ওদিক তাকাতে থাকে, যেন কারো খোঁজ করছে। কাকে খুঁজছ? ভাইয়াকে। তোমার ভাইয়া নেই, অফিসে কাজ আছে বলে সকালেই না খেয়ে বেরিয়ে গেছে। বলো কি ভাবি? এতে তো ভাইয়া শরীর খারাপ করবে। কি আর বলবো, তোমার ভাইয়া তো আমার কথাই শোনে না, সারাদিন শুধু কাজ আর কাজ। আচ্ছা, তুমি ভাইয়ার খাবারটা প্যাক করে দাও, আমি অফিসে গিয়ে দিয়ে আসব। ক্যালিফোর্নিয়ার সবচেয়ে বড় কোম্পানি ভার্টেক্স ডাইনামিক্স এর অফিসটি আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত এক বিশাল ভবন, যার কাছে দেয়ালগুলিতে সকাল দুপুর সন্ধ্যা সূর্যের আলো খেলে যায়। ভবনের ভেতরে রয়েছে প্রশস্ত লবির ঝকঝকে মার্বেল ফ্লোর, উঁচু ছাদে ঝুলছে দৃষ্টিনন্দন ঝাড়বাতি, আর চারপাশে ছড়িয়ে আছে সবুজ ইনডোর প্ল্যান্ট। প্রতিটি ফ্লোরে রয়েছে ওপেন স্পেস ওয়ার্কশপ, অত্যাধুনিক কনফারেন্স রুম আর কর্মীদের জন্য আরামদায়ক ক্যাফেটেরিয়া ও বিশ্রামঘর, সব মিলিয়ে প্রযুক্তি আর নান্দনিকতার এক অনন্য সংমিশ্রণ। এই কোম্পানির ওনার হলেন রিচার্ড অ্যাশফোর্ড। তিনি ক্যালিফোর্নিয়ার বিখ্যাত বিজনেসম্যান। ভার্টেক্স ডাইনামিক্সের সামনে কালো রঙের রয়্যালসটি এসে থামতে দরজা খুলে বেরিয়ে এলো এরিক। তার মুখে তীব্র রাগের ছাপ, চোখে রাগের ঝলক, ব্রু কুঁচকে আছে। কোনো দিকে না তাকিয়ে সে দ্রুত ফাঁ ফেলে কোম্পানির ভেতরে ঢুকে পড়ে। কোম্পানির নারী কর্মীরা তাকে দেখে মুগ্ধতায় মুখর, কিন্তু আজ এরিকের চোখে কারোর জন্য কোনো অনুভূতি নেই। সে সোজা গিয়ে
সেক্রেটারির কলার চেপে ধরে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, হোয়ার ইজ ড্যাড? এরিকের আচমকা আগ্রাসী আচরণে সেক্রেটারি ভয়ে কেঁপে ওঠে, কাপা হাতে আঙ্গুল তুলে মিটিং রুমের দিকে দেখিয়ে দেয়। ঘটনাটা যেন মুহূর্তেই ঘরের বাতাস ভারী করে তুলে সবাই নিঃশব্দে তাকিয়ে থাকে। মিস্টার রিসার্চ বড় বড় ব্যবসায়ীদের নিয়ে গুরুত্বপূর্ণ মিটিং করছিলেন। হঠাৎ এরিক দরজাটা ঠেলে ঢোকে। মুখে কোনো অনুভূতির ছাপ নেই, চোখে কেবল কঠিন নির্লিপ্ত দৃষ্টি। সে কোনো বনিতা না করে সোজা রিসার্চের সামনে গিয়ে দাঁড়ায়। ড্যাড, লেটস কাট দ্য ক্রাফ। আই নিড ইউর অ্যাটেনশন রাইট নাও। হিজ ক্লায়েন্টস ওয়ান ওয়েট। তার কণ্ঠে কোনো আবেগ নেই, রয়েছে এক ধরনের কর্তৃত্ব। রুমের সবাই থমকে যায়। মিস্টার রিসার্চের মুখ শক্ত হয়ে ওঠে। তিনি গম্ভীর কণ্ঠে বলেন, এরিক, দিস ইজ মাই মিটিং, সো সাম রেসপেক্ট আর গেট আউট। এরিক নির্লিপ্ত ভঙ্গিতে চেয়ারটা টেনে বসে, চোখে চোখ রেখে বলে, রেসপেক্ট ইজ ওয়ার্ল্ডেড, নট ডিমান্ডেড। সো আর ইউ লিসনিং নাও? আই মেক প্রমিস। রিসার্চ এরিকের মুখে এ ধরনের ম্যানারলেস কথা শুনে রেগে যায়। ইউ আর ক্রসিং এ লাইন এরিক, ডোন্ট টেস্ট মি। এরিক কাজ জাকিয়ে একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, লাইন্স আর ফর পিপল হু ফলো রুলস, ইউ নো আই নেভার ডিড। এরিক সবার দিকে একবার গভীর দৃষ্টিতে তাকিয়ে কেবল এক ইশারায় পুরো ঘর খালি করে দিল। ঘর নিস্তব্ধ হতে এরিক মিস্টার অ্যাসকটকে গম্ভীর কণ্ঠে বলল, হুয়াই আর ইউ ব্লকিং মাই ফাকিং অ্যাকাউন্ট ড্যাড? রিসার্চ আমার টাকা কোনো ফালতু কাজে ওয়েস্ট করার জন্য না এরিক। এক ব্রু নাচি ঠোঁট কামড়ে ফাটলি টোনও বলে উঠল, তুমি মরে গেলে তো সব টাকাই আমার, সো মাই মানি মাই রুলস। রিসার্চে গিয়ে কি খাইয়ে যে তোর মতো এক অভদ্র ছেলেকে জন্ম দিয়েছি যার আচরণে বিন্দুমাত্র ভদ্রতা নেই, এমনকি নিজের বাপকেও রেসপেক্ট করতে জানিস না। এরিক ঠোঁটে তাচ্ছিল্যের হাসি টেনে বলে, রেসপেক্ট আই ডোন্ট গিভ ড্যাম। নিতে চাইলে নিজেই নিয়ে নাও। এরিকে বা চেয়ার ঠেলে উঠে দাঁড়িয়ে পকেট থেকে সিগারেট বের করলো, ঠোঁটে চেপে রিসার্চের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, ডু ইউ হ্যাভ এ লাইটার? রিসার্চ কটাক্ষ করে বলল, নির্লজ্জ ছেলে, বাপের সামনে সিগারেট খাচ্ছ আবার লাইটার চাচ্ছ? এরিক নির্লিপ্ত ভঙ্গিতে কাজ জাকালো, হোয়াট এভার, বললেই তো হয় দিবে না। তারপর এক ঝলক সেক্রেটারির দিকে তাকিয়ে ইশারা করলো আছে কাছে আসতে। সেক্রেটারি কাছে আসতে এরিক গম্ভীর স্বরে বলল, গিভ এ লাইটার। বয়ে বয়ে লাইটার এগিয়ে দিল সেক্রেটারি। এরিক লাইটার নিয়ে রিসার্চের সামনে সিগারেটে আগুন জ্বালালো, দুইবার টান দিয়ে ধোঁয়া ছড়ে দিয়ে বলল, 5 মিনিটের মধ্যে যেন আমার অ্যাকাউন্টটা আনলক হয়। আই রিপিট, ওনলি 5 মিনিটস। বলে এসে হন হন করে বেরিয়ে চলল। এই অফিস থেকে বেরিয়ে ধীর পায়ে লিফটের দিকে এগিয়ে গেল। লিফটের বোতাম টিপতেই ভেতরে এক তরুণীকে দেখতে পেল। মেয়েটি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। এরিকে জিভ দিয়ে গাল ছুঁয়ে একবার মেয়েটিকে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল, তারপর ঠোঁটে একটা বাঁকা হাসি নিয়ে লিফটের ভিতর প্রবেশ করলে। লিফটের দরজা বন্ধ হতে নিস্তব্ধতা নেমে এলো। মেয়েটি তখন এরিকের দিকে তাকিয়েছিল। এরিক মেয়েটির দৃষ্টি অনুভব করে হালকা হাসলো। হেই গার্ল, আই এম এ গুড লুকিং। মেয়েটি উপর নিচ মাথা জাকালো। রিয়েলি? এরিক ঠোক কামড়ে বাঁকা হেসে বলল, দেন ট্রাই মি। এরিকের এই কথাটি বলার সাথে সাথে মেয়েটি হঠাৎ জ্বরের মতো এরিকে বুকে ঝাঁপিয়ে পড়ল। এরিক বাঁকা হেসে বলল, ইউ আর সো ওয়াইল্ড, বাট আই লাইক ইট। তার পর মুহূর্তে সে মেয়েটির উষ্ঠে ডুবে গেল, প্রথমত আলতো, তারপর ধীরে ধীরে গভীর আবেগে ভরা চুম্বনে রূপ নিল তাদের মিলন। লিফটের নীরবতায় দুজনের শুধু হৃৎস্পন্দন আর শ্বাসের গতি শোনা যাচ্ছিল। ইনায়া কোম্পানির সামনে এসে থমকে দাঁড়ালো। গভীর নিঃশ্বাস নিয়ে সে মনোযোগ দিয়ে ধীর পায়ে ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করতেই সবাই তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল। অফিসের মেয়ে স্টাফরা তার ড্রেসিং সেন্স নিয়ে মুখ টিপে হাসাহাসি করছিল। ইনায়া এসব কিছু পাত্তা না দিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে রিসেপশনিস্টের কাছে এগিয়ে গেল। এক্সকিউজ মি? ইয়েস। মিস্টার তানবীর শেখ কোন ফ্লোরে আছেন? 3rd ফ্লোরে ম্যাম। থ্যাঙ্কস। ইনায়া ধীর পায়ে লিফটের দিকে এগিয়ে গেল। লিফটের সামনে দাঁড়াতেই দরজাটি নীরবে খুলে গেল। ঠিক তখনই তার চোখের সামনে ভেসে উঠল সেই দিনের মতোই কিছু
অনাকাঙ্ক্ষিত দৃশ্যটা দেখে ইনায়া বিস্ময় ও বিরক্তিতে চেঁচিয়ে উঠল, ছি, আস্তাগফিরুল্লাহ, আপনি লিফটের মধ্যে এসব শুরু করে দিয়েছেন? এরিক একটা পরিচিত মেয়েলি কণ্ঠ শুনে মেয়েটিকে ছেড়ে সামনে তাকালে। ইনায়াকে দেখে তার মুখ কালো হয়ে গেল। সে রেগে বলল, ইউ এগেন, তোমার সমস্যাটা কি? কেন সবসময় আমার ইন্টিমেট মুহূর্তে এসে মুডটা নষ্ট করো? ইনায়া ঠান্ডা গলা, আপনি এত বেহায়া কেন? যেখানে সেখানে এসব করতে আপনার ভাদে না? আস্তাগফিরুল্লাহ। এরিক হতবাক হয়ে, 1 মিনিট, এই আস্তাগফিরুল্লাহ আবার কি? তুমি কি আমাকে তোমার বাসা অপমান করছো? ইনায়া ধীর কণ্ঠে, সবাইকে আপনার মতো ভাববেন না। আপনি যা করছিলেন তা দেখে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, আপনাকে গালি দেইনি। এরিক উত্তেজিত হয়ে, কি অদ্ভুত শব্দ। যাই হোক বেবি গার্ল, তুমি আমার মুড নষ্ট করেছ, এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। ইনায়ার রাগে বললেই হলো, লজ্জা করে না? অন্যের কোম্পানিতে এসে এমন কাজ করছেন। এরিক গর্জে ওঠে, ইউ স্টুপিড গার্ল, এটা আমার কোম্পানি, বুঝেছ? মেয়েটি কৌতূহল, বেবি, মেয়েটি কে? তোমার সাথে এমনভাবে কথা বলছে কেন? এরিক উপেক্ষা করে, লিভ হার বেবি, তুমি শুধু আমার দিকে মনোযোগ দাও। এই বলে এরিক মেয়েটির কোমর জড়িয়ে ইনায়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, লেটস disappear into a night of fashion, just you and me, no one else baby. সকল ছাত্রছাত্রী ক্লাসরুমে বসে আছে। চারপাশে হালকা গুঞ্জনে ভরে উঠেছে। ক্লাস শুরু হতে এখনো মিনিট 10 বাকি। অলিভিয়ার তার ফ্যাশন সচেতন বন্ধুরা নিজেদের মধ্যে ফিসফিস করছে, তার নতুন করে ইনায়াকে অপমান করার ছক আঁকছে। কথা বলার ফাঁকে তারা সামনে তাকিয়ে দেখে দরজা দিয়ে ইনায়া ঢুকছে। আজ তার গায়ে মার্জিত পার্পেল রং ড্রেস, সাথে হালকা ধূসর হিজাব। এই সাদামাটা সাজে ইনায়াকে আরও শান্ত, পরিপাটি আর আত্মবিশ্বাসী লাগছে। তার এই সাবলীল সৌন্দর্য নিঃশব্দে সবার চোখে পড়ে। অলিভিয়া ও তার বন্ধুরা ইনায়ার এই সাধারণ অথচ অন্যান্য সাজ দেখে নাক ছিটকায়। তাদের আছে সৌন্দর্য মানে বাহারি পোশাক, দামি ব্র্যান্ডার ঝলমলে সাজ। মনের সৌন্দর্য, বিনয় কিংবা ব্যক্তিত্বের উজ্জ্বল তাদের কাছে তুচ্ছ। ইনায়া প্রতিদিনের মতো লাস্ট বেঞ্চে যেতে চাইলেও আজ সেখানে একজন মেয়ে বসে থাকায় তাকে বাধ্য হয়ে সামনের বেঞ্চে বসতে হয়। ক্লাস শুরু হয়ে গেছে, ম্যাডাম নিজের মতো পড়াচ্ছেন। এদিকে অলিভিয়া পেছনে এক মেয়েকে চোখের ইশারায় কিছু নির্দেশ দেশ। মেয়েটি ব্যাগ হতে একটি বড় কাগজ বের করে তাতে মোটা অক্ষরে লেখা, বুক মি ফর এ নাইট। নিঃশব্দে সাবধানে সেই কাগজে আঠা লাগিয়ে নেয়ার ফিটে সেটে দেয়। ম্যাডাম ক্লাস শেষ করে বেরিয়ে যাওয়ার পর ইনায়া চুপচাপ ক্লাসরুম থেকে বেরিয়ে আসে। তার পা ফ্লোরে পড়ার সাথে সাথেই পিছনে শুরু হয়ে হাসির জ্বর। কেউ ফিসফিস করে, কেউ আবার জোরে বলে ওঠে, এক রাতের দাম কত? বিদ্রুপে ভরা সেই শব্দগুলো যেন চারদিক থেকে ইনায়াকে ঘিরে ফেলে। সে বিভ্রান্ত, কেন এই সবাই এমন কথা বলছে? কিছুতেই কিছু বুঝে উঠতে পারছে না। মাথা ঝিমঝিম করছে তার। সবার এই বিদ্রুপে কোনো রকম পাত্তা না দিয়ে সে সামনে এগিয়ে যায়। কখন যে সে বাস্কেটবল কোর্টে চলে এসেছে নিজেও টের পায়নি। ওদিকে এরিক তার বন্ধুরা খেলায় ব্যস্ত। হঠাৎ এরিকে চোখ পড়ে ইনায়ার দিকে। তখনই তার মস্তিষ্কে পুরনো অপমানের দৃশ্য সবার সামনে ইনায়া থাপ্পড়া চোখে ভেসে ওঠে। রাগে খুব এসে বলটা শক্ত করে চেপে ধরে ইনায়ার দিকে নিশানা করে ছুঁড়ে মারে। মুহূর্তে বলটা গিয়ে লাগে ইনায়ার নাকে। তীব্র ব্যথায় সে কুঁকড়ে ওঠে, নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। আর এক মুহূর্তে সেইখানে দাঁড়ায় না, দৌড়ে চলে যায় ওয়াশরুমে আয়নায় নিজেকে দেখে ইনায়া ভেঙে পড়ে। রক্তে ভেজা রুমাল চেপে ধরে নিঃশব্দে কান্না করতে থাকে। চারপাশে নিস্তব্ধতায় শুধু তার নিঃশ্বাস আর কান্নার শব্দে ভেসে ওঠে। ঠিক তখনই পিছন থেকে ভেসে আসে এক ঠান্ডা মেয়েলি কণ্ঠ, ইট দ্যাট ইউর ফেভারিট প্লেস। মেয়েটির সামনে এসে দাঁড়াতে ইনায়া তার দিকে তাকিয়ে থাকে। বর্ষাবর্ণ পরনে হালকা নীল ক্রপ টপ আর ফিটিং জিন্স, খোলা চুল, হাতে ছোট স্নিং ব্যাগ, পায়ে সাদা স্টিকার্স। মেয়েটি ইনায়া চোখে চোখ রেখে নির্লিপ্ত ভঙ্গিতে বলে, তুমি জানতে চাও কেন তারা তোমার সাথে এমন আচরণ করে? ইনায়া কেবল মাথা নাড়ে। মেয়েটি হালকা হাসে, তুমি এই পরিস্থিতির শিকার হচ্ছ শুধুমাত্র আমাদের মিডিয়ার জন্য। ইনায়া বিস্মিত হয়ে মেয়েটির কথা শুনতে থাকে। মেয়েটি এক পলক ইনায়ার দিকে তাকিয়ে আবার বলে, আমাদের দেশের মিডিয়াগুলো
তোমাদের সম্পর্কে ভয়াবহ সব গল্প ছড়ায়। প্রতিদিন খবরের কাগজে, টিভিতে, সোশ্যাল মিডিয়ায় তোমাদের টেরোরিস্ট হিসেবে দেখানো হয়। এ কারণেই ইউনিভার্সিটির অনেকেই ভাবে তুমি তাদের ক্ষতি করতে এসেছো। তুমি নাকি টেরোরিস্টদের দলে। ইনায়া শান্ত গলায় বলে ওঠে, প্রথমত সব ধর্মেই ভালো খারাপ মানুষ আছে। আমি যদি কোনো ভুল করি তার দায়ভার আমার ধর্মের নয়। পৃথিবীর কোনো ধর্মই খারাপ কিছু শেখায় না। আমি জানি না কেন পশ্চিমা মিডিয়াগুলো ইসলামকে এত খারাপভাবে তুলে ধরে। হয়তো তারা শুধু সেই অংশটাই দেখায় যেটা তাদের কাজে লাগে। প্রতিটি মুদ্রার দুইটা ফিট থাকে। তারা কেন ইসলামের ভালো দিকগুলো আড়াল করে রাখে জানি না। তবে এটুকু বলতে পারি, আমি যদি কোনো অন্যায় করি তার দায় আমার, ধর্মের নয়। ইউএসসি লাইব্রেরি ইনায়া ডেস্কে বসেছিল, তার হাতে রিয়াদুস সালিহিন এর ইংরেজি অনুবাদ বইটা এক কোণায় রাখা। কাজের ফাঁকে ফাঁকে সে হাদিসের পাতায় চোখ বুলিয়ে নিচ্ছিল। ইউএসসিতে সে সেন্ট্রাল সায়েন্সে পড়ছে, তার লাইব্রেরিতে পার্ট টাইম কাজ করে। চারপাশে নীরবতা বিরাজ করছে, শুধু কিবোর্ডের টিপ টিপ শব্দ। হঠাৎ দরজা সালে ভেতরে ঢোকে এরিক। তার গায়ে ব্র্যান্ডের কালো শার্ট, উপরে হালকা ফিটিং প্রিমিয়াম ব্লেজার, পরনে ক্লিন ব্ল্যাক ব্লু ডিজাইনের জিন্স, পায়ে সাদা দামি স্টিকার, হাতে মিনিমাল সিলভার ঘড়ি, আর এক হাতে কালো কফির কাপ। চুল নিখুঁতভাবে সেট করা, চোখ দুটো আরেকবার অনুভূতিহীন, ঠান্ডা, গভীর। ইনায়ার মনোযোগ তখনও কাজে, কিন্তু এক গভীর কণ্ঠস্বর তার কানে বাজে। তুমি এখানে কি করছো? ইনায়া ধীরে চোখ তুলে তাকায়, দেখে এরিক তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে। ইনায়া নির্লিপ্ত স্বরে জানায়, আমি পার্ট টাইমার হিসেবে এখানে জয়েন করেছি। এরিক হালকা ঠোঁট বাঁকিয়ে বলে, ইন্টারেস্টিং। ডিড নট থিঙ্ক আইড সি ইউ হেয়ার। ইনায়া কোনো গুরুত্ব দেয় না, আবার কাজে মন দেয়। এরিকের একদমই সহ্য হয় না যখন কেউ তার কথা উপেক্ষা করে। তার অহংকারে যেন আঁচড় পড়ে, বুকের ভেতরটা কেমন টন টন করে ওঠে। সোয়াল শক্ত করে ঠোঁট কামড়ে সে ধীরে ধীরে বলে ওঠে, লেটস সি হাউ লং ইউ লাস্ট বেবি গার্ল। ইনায়া কোমল স্বরে বলে ওঠে, আপনি কি এখানে আমাকে থ্রেট দিতে এসেছেন? এরিক একটু হেসে নির্লিপ্ত ভঙ্গিতে বলে, নোফ, একদমই না। আমি এখানে কিছু বই নিতে এসেছি, লাইক ড্রাম্প রোমান্স। আই অ্যাম বোর্ড বাট আউট অফ মাই ডেম মাইন্ড। ইনায়া হালকা চমকে ওঠেন, ডার্ক রোমান্স? আই ডিডন্ট এক্সপেক্ট সামওয়ান টু আস্ক দ্যাট হেয়ার। ইনায়ার কথা শুনে এরিকের ঠোঁট এক চিলতে হাসি ফুটে ওঠে। ইউ এক্সপেক্ট টু মি আস্ক ফর শেক্সপিয়ার? ইনায়া ঠোঁট বাঁকিয়ে খোঁচা দিয়ে বলে ওঠে, সরি, আমারই বোঝা উচিত ছিল। আপনি কখনো ভালো কিছু চাইতেই পারেন না। ডান সাইডের বুক সেলফের কাছে যান, আপনার পছন্দের বই পেয়ে যাবেন। এরিক ইনায়ার দিকে এক ঘা জ্বালানো মকিং হাসি ছুড়ে বুক সেলফের দিকে এগিয়ে যায়। সে নিজের মতো করে কিছু ডার্ক রোমান্স, ডার্ক সাইড, টুইস্ট, লাভ, কর্পোরেট রুলস, পিপল, দেন অফ বাইফার, এইসব বই তুলে আনে, ইনায়ার সামনে রাখে। এরিক হান্টিং অ্যাডেনিল বইটা তুলে ইনায়ার দিকে এগিয়ে দিতে দিতে বলে, এটা নাও, হান্টিং অ্যাডেনিল। তবে সাবধান, তোমার মতো ইনোসেন্টদের জন্য এই বইটা একটু বেশি ডার্ক হতে পারে, কিন্তু একবার শুরু করলে থামতে পারবে না। ডার্ক রোমান্সের আসল স্বাদ পেতে চাইলে তোমাকেই গাইড হিসাবে রাখতে পারো। এই বইগুলোতে ভিলেন যেভাবে হিরোইনকে দেয়, আই লাইক দ্যাট, ঠিক সেই রকম ইন্টেন্স নাও। সেটা তোমারও পছন্দ হবে বেবি গার্ল। ইনায়া বইটা পাশের চেয়ারে ছুঁড়ে ফেলে চোখে মুখে তার বিরক্তি ফুটে উঠেছি। তুমি সবসময় এমনভাবে কথা বলো কেন? এরিক ঠোঁটে দুষ্টু হাসি টেনে গলার স্বর একটু নিচু করে বলে, সবসময় তো আর সোজা পথে হাঁটা যায় না বেবি গার্ল। আর তোমার এই ইনোসেন্ট রিয়াকশন, এটাই তো আমাকে আরও টিচ করতে বাধ্য করে। অ্যাডমিট ইট, তুমি একটু হলেও সিরিয়াস হয়েছে, বাট ট্রাস্ট মি, এই বইটা পড়লে তোমার ভিউ বদলে যাবে। এরিকের মুখে এমন নির্লজ্জ কথা শুনে ইনায়া মুহূর্তেই থমকে যায়। মনে মনে অবাক হয়ে ভাবে, একজন মানুষ কতটা বেপরোয়া, কতটা অসভ্য হতে পারে সেটা এরিক অ্যাসফোর্ডকে না দেখলে বিশ্বাসই হতো না।
এরিক বইগুলো হাতে নিয়ে লাইব্রেরির কোণার টেবিলে গিয়ে বসে। একটা বই খুলে পড়তেই তার চোখ আটকে যায় ভাষার গভীরতা, অনুভূতির তীব্রতা, চরিত্রগুলো টানাপোড়েন যেন তার ভেতরের সব কিছু নাড়িয়ে দেয়। মুহূর্তেই সে উত্তেজিত হয়ে পড়ে। বইয়ের প্রতি পাতায় শব্দের ভেতর সে নিজেকে হারিয়ে ফেলে। নিঃশ্বাস ভারী হয়ে আসে, আঙ্গুল দিয়ে বইয়ের কোণ চেপে ধরে, যেন শব্দগুলো তাকে জড়িয়ে ধরেছে। কফের কাপটা সরিয়ে দিয়ে সে পুরোপুরি বইয়ের জগতে ডুবে যায়। এই সময় ইনায়া বই সাজাতে সাজাতে হঠাৎ লক্ষ্য করে এরিকের চোখ বইয়ের পাতায় নেই। সে যেন অন্য কোনো জগতে, মুখে অদ্ভুত এক অভিব্যক্তি। ইনায়া ব্রু কুচকে বলে ওঠে, ছি, এটা লাইব্রেরি, বিহেভ ইউর সেলফ। এরিক চমকে ওঠে, বইটা বন্ধ করে হাসার চেষ্টা করে, বলে, ডিড নট রিয়েলাইজ দ্য স্টোরি ওয়ার্ল্ড হিট দ্যাট হার্ট। এনে চোখ ঘুরিয়ে চলে যায়, কিন্তু মনে মনে ভাবে, আস্তাগফিরুল্লাহ, এই ছেলে একেবারে সীমা না জেনে বসে আছে। সন্ধ্যা নামতে দ্য ক্যালিফোর্নিয়া ক্লাবের জলমলে আলোয় একে একে ভিড় জমায় শহরের বড় লোক পরিবারের ভিগড়ে যাওয়া তরুণ তরুণীরা। দিনের বেলায় ক্লাবটা যথেষ্ট নিস্তব্ধ, রাতের বেলায় ঠিক ততটাই জমজমাট। ডেস্কের ওপর সারি সারি দামি হুইস্কি, স্কচ, টেকিলা, নকিয়ার আর প্রিমিয়ার ওয়াইন যেন অপেক্ষায় থাকে নতুন গল্পের। সবার নজর কাড়ে সেই বিখ্যাত দ্য মেলানসিলি, যার দাম শুনলে অনেকেই মাথা ঘুরে যায়। ইউনিভার্সিটি শেষে এরিক আর তার বন্ধুরা প্রায় এখানে আড্ডা জমায়। আজও তার টেন্ডারের সামনে বসে গ্লাসে গ্লাসে ডিক্স আর হাসি ঠাট্টা মেতে উঠেছে তারা। এরিক হঠাৎ গম্ভীর হয়ে বলে, শালা, প্রতিদিন এই মদ, মেয়ে, সব কিছুই এখন বড্ড বোরিং লাগে। স্যাটিসফাই ফিল করতে লাইফে নতুন কিছু দরকার। অ্যারেন চোখে একবার দুষ্ট হাসি নিয়ে বলে, তাহলে চল ইন্টারেস্টিং কিছু করি। এরিক অবাক হয়ে জিজ্ঞেস করে, কি করতে বলছিস? এরিন একটু বাঁকা হাসিয়ে দিয়ে বলল, আমাদের ক্লাসে সে ব্যাকডেটের মেয়েটা ইনায়া। এরিক বিরক্ত হয়ে বলে, তাকে দিয়ে আমি কি করব? এরেন কাজ ঝাঁকিয়ে বলে, কেন, তার সাথে প্রেম করবি? এরিক হেসে ফেলে, তোর মাথা খারাপ হয়েছে নাকি? ওই ব্যাকডেটেড মেয়েটার সাথে আমি প্রেম করব? শি ইজ নট মাই টাইপ। এরেন ধৈর্য ধরে বলে, রিল্যাক্স, প্রেম করতে কে বলেছে? তুই শুধু মেয়েটাকে নিজের প্রেমের জালে ফাঁসাবে ভাব, এটাই তো থাপ্পড়ের বদলা নেওয়ার পারফেক্ট সুযোগ। অ্যালেক্স একটু চিন্তিত হয়ে বলে, আমার মনে হয় না মেয়েটা ফাঁসবে। সে মুসলিম মেয়েরা সহজে ছেলেদের কাছে ঘেঁষতে দেয় না। এই চ্যালেঞ্জটা নিলে হেরে যাবে। এরিক গ্লাসটা হাতে নিয়ে আত্মবিশ্বাসী কণ্ঠে বলে, এরিক এক্সপোর্ট আজ পর্যন্ত কোনো চ্যালেঞ্জে হারিনি, এটাতেও হারব না। ওই মেয়েকে যদি আমার পেছনে না ঘুরিয়েছি তো আমার নামে এরিক এক্সপোর্ট না। আমি সবার সামনে থাপ্পড় মেরেছিল না, এবার ওকে এমনভাবে আমার প্রেমের জালে পাশাবো যে ও নিজেই পুরো ক্যাম্পাসের সামনে দাঁড়িয়ে বলবে, আমি এরিক এক্সপোর্টকে ভালোবাসি। চলবে। তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।